হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে আন্দোলন স্থগিতের ঘোষণা ইশরাকের। দ্রুত শপথের ব্যবস্থা করার আহ্বান। ৪৮ ঘন্টা সরকারের পদক্ষেপ পর্যবেক্ষণের পর পরবর্তী ব্যবস্থা। সাম্য হত্যার বিচার, নিরাপদ ক্যাম্পাস ও ভিসির পদত্যাগ দাবিতে দিনভর ছাত্রদলের অবস্থান। দ্রুত ৩ দফা না মানলে যমুনার সামনে ব্লকেডের হুঁশিয়ারি। বাংলাদেশের পক্ষ থেকে ভারত সরকারকে চিঠি দেওয়া হলো, থামছে না পুশিয়ে। বিভিন্ন সীমান্ত থেকে আরো ৮৩ জনকে জোর করে পাঠালো বিএসএফ। হত্যা ও ভাঙচুরের ২ মামলায় ৬ দিনের রিমান্ডে সাবেক এমপি মমতাজ বেগম। মানিকগঞ্জে আদালত চত্বরে ডিম নিক্ষেপ। বরগুনায় নতুন মামলায় গ্রেফতার ধীরেন্দ্রনাথ শম্ভু। জীবন, খুলনায় বিদেশ যাত্রায় সর্বশান্ত বহু মানুষ। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সহায়তা নেওয়ার আহ্বান। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। উচ্চ আদালতের রায়কে স্বাগত জানিয়ে চলমান আন্দোলন আপাতত স্থগিত করলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। হাইকোর্টের রায় মেনে দ্রুত সময়ের মধ্যে শপথের ব্যবস্থা করার আহ্বানও তার। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন ইশরাক। এদিকে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি বিএনপি নেতা কর্মীদের। আনন্দ মিছিল আর স্লোগানে মুখর রাজধানীর কাকরাইল মোড়। হাইকোর্টের রায় ইশরাক হোসেনের পক্ষে আসায় বিএনপির নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস। অক্লান্ত আন্দোলনে যে নেতাকর্মীরা টানা ৮ দিন যাবৎ ছিলেন রাজপথে, তাদের সঙ্গে দেখা করতে ছুটে আসেন ইশরাক হোসেন। ছাদখোলা গাড়ি থেকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান সমর্থকদের। পরে গণমাধ্যমে কথা বলেন আদালতের রায়ে ঘোষিত মেয়র ইশরাক। বলেন, জনভোগান্তি চিন্তা করে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এ সময় তিনি সরকারকে পর্যবেক্ষণের জন্য সময় বেঁধে দেন। বিজয় হয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে এবং যেহেতু আমরা আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আশা রাখব যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আর একদিনও কালক্ষেপণ না করে অবিলম্বে আদালতের রায় বাস্তবায়ন করার মাধ্যমে তাদের আগামী দিনের এজেন্ডা সেটা জনগণের কাছে ফুটিয়ে তুলে ধরবে। নেতাকর্মীরা বলছেন, আদালতের রায়ে ইশরাক হোসেনের জয় হয়েছে। এটি শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং গণদাবি ছিল বলে মত তাদের। হাইকোর্ট আমাদেরকে যে রায় দিয়েছে, রায়ে আমরা সন্তুষ্ট। ৮ দিনের পরিশ্রম আমাদের আজকে সফল হয়েছে। পুরো ঢাকাবাসী উচ্ছ্বাসিত। এদিকে অন্তর্বর্তী সরকার থেকে ২ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি জানিয়েছেন নেতাকর্মীরা। তাদের অভিযোগ, সরকারের থেকে ক্ষমতার অপব্যবহার করছেন ২ উপদেষ্টা। তারা পক্ষপাতিত্ব করছে, তাদেরকে পদত্যাগ করতে হবে। ওরা ওই জায়গায় যোগ্য না বিদেয় আজকে দেশে বিশৃঙ্খলা। যদি শপথ গ্রহণে কোনো তালবাহানা করা হয় তাহলে আবার নতুন করে আমরা রাস্তায় নামবো। আদালতের নির্দেশনা অনুযায়ী দ্রুত ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের শপথ পড়ানোর দাবি জানান সমর্থকরা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। এর আগে ইশরাকের মেয়র পদে শপথ পড়াতে বাধা নেই বলে রায় দেন হাইকোর্ট। একই সঙ্গে স্থগিত চেয়ে রিটও খারিজ করা হয়। ইশরাকের আইনজীবীরা বলছেন, ২৬ মের মধ্যে শপথ না পড়ালে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হবে সংশ্লিষ্ট পক্ষ। যদিও আদেশের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছেন রিটকারের আইনজীবী। গত কয়েকদিন ধরে টান উত্তেজনা আর নাটকীয়তা। ইশরাক হোসেনের শপথ নিয়ে একদিকে রাজপথে আন্দোলন, অন্যদিকে উচ্চ আদালতে আইনি লড়াই। ইশরাকের মেয়র ইস্যুতে দিনকে দিন পরিস্থিতি জটিল আকার ধারণ করতে থাকে। বৃহস্পতিবারের আদেশকে ঘিরে হাইকোর্ট এলাকায় গড়ে তোলা হয় নিরাপত্তা বলয়। অবশেষে ইশরাকের পক্ষে আসে রায়। শপথ স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দেন উচ্চ আদালত। ইশরাকের আইনজীবীরা বলছেন, এ রায়ের পর ২৬শে মের মধ্যে শপথ না পড়ালে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। আজকের এই রিজেকশনের পরে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নির্দিষ্ট ডেটের মধ্যে শপথ গ্রহণের ব্যবস্থা করবেন। শপথ যদি তারা আবার গড়িমসি করে, অর্থাৎ ইশরাক হোসেনের ইনস্ট্রাকশন আছে টু ফাইল কন্টেম্প্ট অফ কোর্ট এগেইনস্ট দেম টু ব্রিং দেম বিফোর দ্য হাইয়েস্ট কোর্ট অফ দ্য কান্ট্রি।
রিটকারীর আইনজীবীরা জানান, শপথ ঠেকাতে তারা এবার সর্বোচ্চ আদালতে যাবেন। মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব এবং আপিল ফাইল করা অবস্থায় যেহেতু এই বিষয়টি সাবজুডিস ম্যাটার থাকবে, এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ থাকলো না। ইসির গেজেট অনুযায়ী আগামী সোমবার শেষ হবে ইশরাককে শপথ পড়ানোর সময়সীমা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার বিচার, নিরাপদ ক্যাম্পাস ও উপাচার্যের পদত্যাগ দাবিতে শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড় পর্যন্ত দিনভর অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল। দ্রুত 3 দফা না মানলে যমুনার সামনে ব্লকেটের হুঁশিয়ারি দেন নেতারা। সহপাঠীর হত্যার বিচারের দাবিতে স্লোগানে উত্তাল শাহবাগ। বৃষ্টি উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে বিক্ষোভ জাতীয়তাবাদী ছাত্রদলের। সাম্য হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে সকাল থেকে বিকেল পর্যন্ত শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেন তারা। আন্দোলনরতরা বলছেন, সাম্য হত্যায় জড়িত মূল আসামি গ্রেফতার হয়নি এখনো। প্রশাসনের ব্যর্থতায় মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে বলে অভিযোগ তাদের। অন্তর্বর্তীকালীন সরকার যে প্রশাসন আছে তারা এই হত্যার যে সঠিক তদন্ত তারা এখন পর্যন্ত করতে ব্যর্থ হয়েছে। হত্যাকাণ্ডকে জাস্টিফাই করতে চেয়েছে, সেইটা খুবই অনাকাঙ্ক্ষিত। ভাই হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না। ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় উপাচার্য ও প্রক্টরের পদত্যাগও দাবি করেন ছাত্রদলের নেতাকর্মীরা। আমরা যখন সেই বিচার নিয়ে যাই প্রক্টরের কাছে, প্রক্টর তখন আমাদেরকে এক ধরনের প্রতিহিংসা ছুড়ে দেয় আমাদের উপরে। এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা তাদের ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করবে। সংগঠনটির কেন্দ্রীয় নেতারা বলেন, সাম্য হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারে গাফলতি আছে পুলিশের। যদি দাবি না মানা হয় তাহলে এর থেকে কঠিন কর্মসূচি আমরা ইনশাল্লাহ ঘোষণা করব। যদি আমাদের ভাই হত্যার বিচার না পাই, আমরা যমুনা ব্লক করতে বুঝতে পারবো না। এদিকে দিনভর প্রধান সড়ক অবরুদ্ধ থাকায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। অবরোধ হচ্ছে, এটা তো আমাদের আসলে একটু কষ্ট হচ্ছে। অফিস টাইমে তো কখনো আন্দোলন এইভাবে দেওয়া ঠিক না। গত 13ই মে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে হত্যা করা হয় ছাত্রদলের স্যার এএফ রহমান হল ইউনিটের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাম্যকে। এ ঘটনায় এই পর্যন্ত 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। 17 বছর ষড়যন্ত্র করেছিল এক পক্ষ, কিন্তু হাসিনা পালানোর পর রাজনীতির যাত্রাপথে অন্য ধরনের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিকেলে খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আমাদের দেশে দীর্ঘদিন 17 বছর গণতান্ত্রিক ব্যবস্থা যেটা হয়েছে সেটা গণতন্ত্র বলা যায় না। একটা ফেসিবাদের রূপ ধারণ করেছে, একটা স্বৈরতন্ত্র চেয়েও ভয়াবহ রূপ ধারণ করেছে 17 বছরের গণতন্ত্র নামক এই কথাটি। সুতরাং একটি সুষ্ঠু অবাধ নির্বাচনী কিন্তু সকল সংস্কারের কি ভিত্তি স্থাপন করতে পারে। জনদুর্ভোগ তৈরি করে সরকারকে বেকায়দায় ফেলে ভিন্ন কিছু হাসিল করতে চায় একটি গোষ্ঠী। বিকেলে ইসি পুনর্গঠন ও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ভোটের দাবিতে রাজধানীর যাত্রাবাড়ি ও মিরপুরে আলাদা সমাবেশ থেকে এই অভিযোগ করেছেন এনসিপির নেতারা। দাবি করেছেন, মেয়াদোত্তীর্ণ নির্বাচন ঘিরে ইসির গেজেট প্রকাশও প্রশ্নবিদ্ধ। দিল্লির প্রেসক্রিপশনে কেউ চলতে চাইলে তা প্রতিরোধের এ সময় হুঁশিয়ারি দিয়েছেন তারা। ইসি পুনর্গঠন ও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ভোটের দাবিতে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ি চৌরাস্তায় একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। সমাবেশে দলটির নেতারা অভিযোগ করেন, বর্তমান নির্বাচন কমিশন গণতান্ত্রিক বাংলাদেশ চায় না। জনদুর্ভোগ তৈরি করে সরকারকে বেকায়দায় ফেলে একটি গোষ্ঠী ভিন্ন কিছু হাসিল করতে চায় বলেও মন্তব্য করেন এনসিপি নেতারা। যখন একই সাথে সরকারের সাথে টেবিলে নেগোশিয়েট করছে কি হবে আগামীর বাংলাদেশের রূপরেখা, সেখানে তাদের মতামত দিচ্ছে, একই সাথে তাদের আরেকটা ফোর্স রাস্তায় এসে জনগণকে ভোগান্তির মধ্যে ফেলে কোর্টের রায়ের মাধ্যমে ফেলে একটি প্রহসনের নির্বাচনের রায়কে একটি বাস্তবায়নের পথের দিকে তারা এগিয়ে যাচ্ছে। একটি শ্রেণী নতুন করে আবার নব্য ফ্যাসিস্টদেরকে
বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক করার জন্য চতুর্মুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। একই দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে মিরপুরে। এ সময় এনসিপি নেতারা বলেন, মেয়াদোত্তীর্ণ নির্বাচন ঘিরে ইসির গ্যাজেট প্রকাশ প্রশ্নবিদ্ধ। তারা জাতীয় সরকার চায়, যেটি একটি রাজনৈতিক দল, বৃহৎ রাজনৈতিক দল বিএনপি, তারা যেটি চায় নির্বাচন কমিশনও সেই সুরে কথা বলছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, স্থানীয় সরকার নির্বাচনের আগে কোনোভাবে এই দেশে জাতীয় সরকার নির্বাচন হতে দেওয়া হবে না। দিল্লির প্রেসক্রিপশনে কেউ চলতে চাইলে তা প্রতিরোধের হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময়ে আরও থাকছে। শিক্ষকদের দাবির মুখে পদত্যাগ করলেন কুয়েটের অন্তর্বর্তী উপাচার্য। যোগ্য ব্যক্তি নিয়োগ চান আন্দোলনকারীরা। 3 মাস ধরে স্থবির প্রশাসনিক কার্যক্রম। দেশের পক্ষ থেকে ভারত সরকারকে চিঠি দেওয়া হলেও থামছে না পুশিন। ফেনী, কুমিল্লা, পঞ্চগড়, লালমনিরহাট ও লক্ষ্মীপুর সীমান্ত দিয়ে আরও 83 জনকে জোর করে পাঠালো বিএসএফ। তারা সবাই বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে বিজিবি। এদিকে সীমান্ত অনুপ্রবেশ বন্ধে বিজিবি ও পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে, সতর্ক করা হয়েছে এলাকাবাসীকেও। সীমান্তে চোরাচালানের পাশাপাশি পুশ ইন এখন নিত্যদিনের ঘটনা। প্রায় প্রতিদিনই সীমান্তবর্তী বিভিন্ন এলাকা দিয়ে ভারত থেকে পুশ ইনের ঘটনা ঘটছে। বৃহস্পতিবার ফেনী, কুমিল্লা, পঞ্চগড়, লালমনিরহাট ও লক্ষ্মীপুর সীমান্ত দিয়ে শিশু, নারীসহ 83 জনকে ভারত থেকে জোরপূর্বক বাংলাদেশে পাঠানো হয়। বিজিবি জানায়, ভোরে ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত দিয়ে 24 জনকে পুশ ইন করে বিএসএফ। তারা কুড়িগ্রামের বাসিন্দা। এছাড়া কুমিল্লা বিজিবি 10 সীমান্ত দিয়ে আরও 13 জন ও খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে একই পরিবারের 5 সদস্যকে পুশ ইন করা হয়েছে। কাগজপাতি সম্পূর্ণ ক্লিয়ার করছে। কাটাতাড়ের এখানে নিয়ে আসার পরে রাত তখন বাজে 1টা-1:30 বাজে। ওই টাইমে নিয়ে আসে, গেট খুলিয়ে কলে তোমরা এদিক দিয়ে চলে যাও। ট্রেন স্টেশনে নামাইছে, ওর থেকে গিয়ে পুলিশে ফের নিয়ে এসছে। আমি গেছি 2007 সালে। আমার সাথে আমার পরিবারের আছে 5 জন। বিজিবি তাদেরকে পুশব্যাক করার চেষ্টা করে, পরবর্তীতে পুশব্যাক করতে পারে নাই। এর আগে বুধবার রাতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ার ভিটা ও ঝালাঙ্গি সীমান্ত দিয়ে শিশু, নারীসহ 20 জনকে পুশ ইন করে ভারত। তাদের আটকের পর থানায় দিয়েছে বিজিবি। তাদের বাড়ি খুলনা, নড়াইল ও যশোর জেলায় বলে জানিয়েছে পুলিশ। বিজিবি আমাদের কাছে 20 জনকে হস্তান্তর করেছে। তার মধ্যে 11 জন মহিলা, 7 জন বাচ্চা, 2 জন পুরুষ। এছাড়া পঞ্চগড়ের জয়ধর ভাঙা সীমান্ত দিয়ে বুধবার রাতে পুশ ইন করা হয়েছে আরও 21 জনকে। এদিকে পুশ ইনের ঘটনায় বিএসএফ এর সঙ্গে পতাকা বৈঠক হয়েছে বলে জানায় বিজিবি। ওমর ফারুক, সময় সংবাদ। মানিকগঞ্জে হত্যা ও ভাঙচুরের 2 মামলায় সাবেক এমপি মমতাজ বেগমের মোট 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিন আদালতে তোলার সময় জনরোষের মুখে পড়েন মমতাজ। বিক্ষুব্ধ জনতা তাকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারেন। পুলিশি প্রহরায় বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ সিনিয়র দায়রা ও জজ আদালতে তোলা হয় মানিকগঞ্জ 2 আসনের সাবেক এমপি মমতাজ বেগমকে। এ সময় আদালত চত্বরে বিক্ষুব্ধ জনতা মমতাজের ফাঁসির দাবিতে স্লোগান দেন। আদালতে তোলার সময় জনরোষের মুখে পড়েন মমতাজ। তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে বিক্ষুব্ধ জনতা। সংসদকে রঙ্গশালা বানিয়েছিল, সেখানে গান গেয়েছে, নেচেছে। তো এর চাইতে লজ্জাজনক, দুঃখজনক আমাদের আসলে বাংলাদেশের জন্য আর কিছু হতে পারে না। কতটা বিশ্রী ছিল, কতটা খারাপ কাজ ছিল তার এলাকাবাসী সম্পর্কে যদি আপনারা খোঁজ খবর নেন তাহলে খুব ভালোভাবে জানতে পারবেন। মমতাজের বিরুদ্ধে মানিকগঞ্জে হত্যা ও ভাঙচুরের 2টি আলাদা মামলা রয়েছে। সিংগাই থানার হত্যা মামলায় এদিন আদালতের কাছে মমতাজের 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম। শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া হরিরামপুর থানায় হওয়া মারধর ও ভাঙচুরের আরেক মামলায় 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তার নেতৃত্বে হুকুমে পুলিশ সহ আওয়ামী লীগের ক্যাডার বাহিনী গুলি করে আমাদের 4 জনকে হত্যা করেছে। সেই মামলা আজকে তার শুনানি হচ্ছে। সেই শুনানিতে আজকে তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আওয়ামী লীগের মনোনয়নে 2008 সালে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হন মমতাজ। 2014 ও 2018 সালে নৌকা প্রতীকে নির্বাচন করে মানিকগঞ্জ 2 আসনের এমপি হয়েছিলেন তিনি। সময় সংবাদ, মানিকগঞ্জ। বিএনপির অফিস ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বরগুনা গ্রেফতার দেখানো হয়েছে সাবেক সংসদ সদস্য
অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে। মামলার বিবরণ থেকে জানা যায় 2023 সালের 17 মার্চ বরগুনা জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় বিএনপি কার্যালয়ে হাত বোমার বিস্ফোরক ঘটানো হয়। এই ঘটনায় গত 30 এপ্রিল জেলা আওয়ামী লীগের 158 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও অনেকের বিরুদ্ধে মামলা করা হয়। এ মামলায় জামিন আবেদন বাতিল করে শম্ভুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এ সময় বিএনপি নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে শম্ভুকে ডিম নিক্ষেপ করেন। শিক্ষকদের দাবির মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ডক্টর হযরত আলী পদত্যাগ করেছেন। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার অধ্যাপক আব্দুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। শিক্ষক লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীদের শাস্তির আওতায় আনা সহ 5 দফা দাবিতে গত 4 মে থেকে একাডেমিক কার্যক্রম ও 18 মে থেকে প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন করে আসছিলেন কুয়েট শিক্ষক সমিতি। এর আগে গত 23 এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সংঘর্ষের ঘটনায় টানা আন্দোলনের মুখে পদত্যাগ করেন উপাচার্য ডক্টর মোহাম্মদ মাসুদ। পরে 1 মে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয় চুয়েটের অধ্যাপক ডক্টর হযরত আলীকে। বালুমহলের দখল নিয়ে পাবনায় দুপক্ষের সংঘর্ষে 7 জন গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, ঈশ্বরদীর সারাঘাট এলাকায় পদ্মা নদীতে বালুমহলের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে উপজেলা যুবদলের আহ্বায়ক টনি বিশ্বাস ও নাটোরের লালপুর এলাকার বালু ব্যবসায়ী কাকুনের মধ্যে বিরোধ চলছিল। সকালে টনি বিশ্বাসের লোকজন সারাঘাট এলাকায় বালু উত্তোলন করছিল। এ সময় দুর্বৃত্তরা কয়েকটি নৌকায় গিয়ে বালু উত্তোলনকারীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে 7 জন বিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দালালের প্রলোভনের ফাঁদে পড়ে বিদেশে গিয়ে প্রতারণার শিকার খুলনার অনেক তরুণ। কেউ ফিরেছেন সর্বশান্ত হয়ে, আবার কারো দিন কাটছে বিভীষিকাময়। জেলায় বৈধ কোনো রিক্রুটিং এজেন্সি না থাকায় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সহায়তা নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। আব্দুল হালিমের ছবিতে বেল্লাল হোসেন সজলের রিপোর্ট। চোখে ছিল রঙিন স্বপ্ন, বিদেশ গিয়ে বদলে দেবে সংসারের ভাগ্য। এখন সেই চোখেই শুধুই হতাশা। বাগেরহাটের ফকিরহাট উপজেলা থেকে খুলনার সোনারাঙ্গা থানায় এসেছেন যুবক তরিকুল ইসলাম। সার্বিয়া যাওয়ার স্বপ্নে খুলনার এক এজেন্সিকে টাকা দিয়ে হয়েছেন প্রতারিত। তাদের অফিসে যাইতে যাইতে মনে করেন যে আমি ক্লান্ত। সবশেষ থানায় যে আমার নামে সাধারণ ডায়েরি করছে যে আমি তাদের প্রতারণার বিরুদ্ধে ফেসবুকে কথা বলছি, ফেসবুকে সবাইকে সতর্ক করছি। তরিকুল একা নন, এমন হাজারো স্বপ্নভঙ্গের গল্প ছড়িয়ে আছে নগর থেকে গ্রাম পর্যন্ত। বিশ্বাস করে যাইয়ে আজকে আমি মরার রাতে ফিরে আইছি। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে, গত বছর খুলনা থেকে বিদেশে গেছে 7,547 জন। কর্তৃপক্ষ বলছে খুলনায় নেই কোনো বৈধ রিক্রুটিং এজেন্সি। বিদেশে আপনারা গেলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন, জেলা কর্মসংস্থান জনশক্তি অফিস খুলনা যোগাযোগ করেন, তাহলে আপনারা নিরাপদে বিদেশে যেতে পারবেন। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য মতে গত 1 বছরে খুলনায় এমন প্রতারণার 140টি অভিযোগ এসেছে। বেল্লাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। যশোরের ঘরে ঢুকে অভয়নগরের নোয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম সর্দারকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, ডহর মসিহাটু এলাকায় তরিকুল ইসলামের একটি ঘের রয়েছে। ঘের লিজ দেওয়ার জন্য একই গ্রামের পিন্টু বিশ্বাসের বাড়িতে যান তিনি। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এরপর কয়েক রাউন্ড গুলি করে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছে পুলিশ। দেখছেন জনপদ সময়। কোরবানির সামনে রেখে রাজশাহী ও ফেনীতে ট্রাকে করে নির্ধারিত ভোগ্য পণ্য বিক্রি শুরু করল টিসিবি। সকালে রাজশাহী নগরীর শাহ মখদুম দরগা মসজিদ এলাকা সহ 10টি পয়েন্টেই কার্যক্রম শুরু হয়। এক একজন ভোক্তা 515 টাকায় 1 কেজি চিনি, 2 কেজি মসুর ডাল ও 2 লিটার ভোজ্য তেল কিনতে পারছেন। নগরীর 30টি ওয়ার্ডের নির্ধারিত 10 পয়েন্টে প্রতিদিন 4000 পরিবার টিসিবির এই 3টি পণ্য ক্রয় করতে পারবেন বলে জানিয়েছেন টিসিবির কর্মকর্তা। এদিকে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে ফেনীতেও শুরু হয় টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রির কার্যক্রম। ঈদুল আজহার সামনে রেখে পশুপালনে ব্যস্ত কুষ্টিয়ার খামারিরা। এবার খরচ বেড়ে যাওয়ায় ন্যায্য দাম পাওয়া নিয়ে সংশয়ে রয়েছেন তারা। বলছেন, সীমান্ত পেরিয়ে পশু ঢুকলে এবার ভারী হবে লোকসানের পাল্লা।
খামারিদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। বাবুল হোসেনের ছবিতে দেখব SM রাশেদের রিপোর্ট। 2 সপ্তাহ পর ঈদুল আজহা কুরবানির পশুর হাটের বিক্রির জন্য হৃষ্টপুষ্ট করা হচ্ছে পশু। কুষ্টিয়ার খামারিরা এখন শেষ সময় পশু লালন পালনে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তারা জানান সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাওয়ানো হচ্ছে পশুকে, তবে গোখাদ্যের মূল্য বৃদ্ধিতে লালন পালনের খরচ বেড়েছে। এই অবস্থায় ভারত থেকে চোরাই পথে দেশের বাজারে পশু ঢুকলে লোকসানের আশঙ্কা রয়েছে। এই জন্য এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি খামারিদের। খড়, বিশালি, ভুসি, গমের ভুসি, ছোলা, খেসারি, এইগুলো আমরা সম্পূর্ণ প্রাকৃতিক খাদ্য ব্যবহার করি। খাবারের দাম বেশি, আমাকে লাভের করা কঠিন। বাইরে থেকে গরু আনে তাহলে তো আমরা লস প্রজেক্টে চলে যাব। বাইরের গরু যদি আমাদের দেশীয় বাজারে না ঢুকে তাহলে আমরা খামারিরা যারা আছে তারা ইনশাল্লাহ ভালো প্রফিট বা লাভের মুখ দেখবে বলে আশা করছি। সঠিকভাবে আমরা সঠিক দামে যেন বিক্রয় করতে পারি। পশু সুস্থ সবল রাখতে ভেটেরিনারি চিকিৎসা সহ সংশ্লিষ্টরা খামারিদের সহায়তা করছে জানায় প্রাণী সম্পদ বিভাগ। প্রত্যেকটি হাটে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে। এই টিম যারা গরু কিনবে তাদেরকে গরু কেনাতে সহযোগিতা করবে, সুস্থ গরু চেনার জন্য তাদেরকে সহযোগিতা করবে। আর কোনো গরু যদি হাটে বা আনা নেওয়ার মাঝখানে অসুস্থ হয়ে পড়ে তাহলে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম তাদেরকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে কোরবানির পশুর হাটের জন্য কুষ্টিয়ায় 2 লাখের বেশি পশু প্রস্তুত করা হয়েছে। SM রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। দেখছেন জনপদের সময়। সাতক্ষীরায় হিমসাগর আম বিক্রি চলছে পুরো দমে, তবে গত বছরের তুলনায় ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ বাগান মালিকদের। তারা জানান একসঙ্গে কয়েক জাতের আম সরবরাহ হওয়ায় দাম কিছুটা কম। গত বছর যে আম 3000 টাকা মন বিক্রি হয়েছে, এবার সেই আম 2000 টাকায়ও পাচ্ছেন না ব্যবসায়ীরা। ক্রেতার চেয়েও আমের সরবরাহ বেশি হওয়ায় দামে এ ধস বলে মনে করছেন ব্যবসায়ীরা। জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে আন্দোলন স্থগিতের ঘোষণা ইশরাকের। দ্রুত শপথের ব্যবস্থা করার আহ্বান। 48 ঘন্টা সরকারের পদক্ষেপ পর্যবেক্ষণের পর পরবর্তী ব্যবস্থা। সাম্য হত্যার বিচার, নিরাপদ ক্যাম্পাস ও ভিসির পদত্যাগ দাবিতে দিনভর ছাত্র দলের অবস্থান। দ্রুত 3 দফা না মানলে যমুনার সামনে ব্লকেডের হুঁশিয়ারি। বাংলাদেশের পক্ষ থেকে ভারত সরকারকে চিঠি দেওয়া হলেও থামছে না পুশিন। বিভিন্ন সীমান্ত দিয়ে আরও 83 জনকে জোর করে পাঠালো BSF। এই ছিল জনপদের সময়। সঙ্গী থাকুন সময়।